স্টুডেন্ট আজকে ক্লাস 8-এর ভৌত বিজ্ঞানের প্রথম ভিডিও দিচ্ছি আর আলো চ্যাপ্টার আজকে পড়ব। তোমরা ক্লাস 7-এ আলো চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের একটু ধারণা আছে, তবু আমি কতগুলো জিনিস একটু তোমাদের বলে দিই যাতে ক্লাস 8-এর পড়াটা পড়তে তোমাদের সুবিধা হয়। ক্লাস 7-এর আলো চ্যাপ্টারের যেটা ছিল সেটা হচ্ছে কতগুলো বিষয় মনে রাখবে যে আলোর কারণেই কিন্তু আমরা দেখতে পাই। আলোকে দেখা যায় না, কিন্তু কোনো বস্তুর উপর যখন আলো পড়ে তখন সেই বস্তুকে কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো আলো পড়তে গেলে কতগুলো বিষয় তোমাকে মনে রাখতে হবে। আলোক উৎস অর্থাৎ যেখান থেকে আলো বেরোয়, যেটা থেকে আলো আমরা পাই তাকে আমরা আলোক উৎস বলি। তাহলে আলো পাই কোথা থেকে? মোমবাতি থেকে, যে কোনো লাইট থেকে, সূর্য থেকে, অর্থাৎ যেখান থেকে আলো আমরা পাই তাকেই আমরা আলোক উৎস বলি। আলোক উৎস দুই রকম, একটা হচ্ছে বিস্তৃত আর একটা বিন্দু উৎস। আলো সবসময় সরল রেখা বরাবর চলে, এটা তোমরা মনে রাখবে। আর সরল রেখার তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়, আলো যেদিক থেকে আসে সেটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়। সরল রেখা বরাবর চলে এবং তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়। ক্লাস 7-এ আলোর প্রতিফলন ছিল, প্রতিফলনের সূত্র ছিল। সেই বিষয়গুলো আমাদের চ্যাপ্টারটা যত এগোবে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের নোট বইয়ে, ছাত্র প্রকাশনের নোট বইয়ের পেজ নাম্বার 65 দেখো, প্রথমেই আছে প্রতিবিম্বর সংজ্ঞা। প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব হচ্ছে কোনো বস্তু থেকে আলো নির্গৃত হওয়ার পর প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয়ে সেই বস্তুর যখন আলাদা একটা ছবি তৈরি হয় সেটাকে আমরা বলি প্রতিবিম্ব। ঠিক আছে, যেমন আয়নায় আমরা আয়নার সামনে দাঁড়ালে আমরা আয়নার উল্টো দিকে আমরা নিজেদের একটা ছবি দেখতে পাই, সেই ছবিকে আমরা ভালো ভাষায় বলতে পারি প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব হচ্ছে এক রকমের ছবি, কোনো একটা বস্তুর ছবি। প্রতিবিম্বর সংজ্ঞা: কোনো উৎস থেকে আলো নির্গত হওয়ার পর, কোনো বস্তু থেকে আলো নির্গত হওয়ার পর সেটা কোনো লেন্সে পড়তে পারে অথবা কোনো দর্পণে পড়তে পারে, তারপর প্রতিফলিত হয়ে বা প্রতিসৃত হয়ে অন্য কোনো বিন্দুতে যখন মিলিত হয় তখনই প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, যেমন আমরা আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাই আমাদের প্রতিবিম্ব, ছবি মানেই আমাদের প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো ডিটেলে আমরা আলোচনা করব। তাহলে তোমরা নোট বইয়ে প্রতিবিম্বর ছবি যেটা আছে, প্রতিবিম্ব কাকে বলে সেই প্রতিবিম্ব সংজ্ঞাটা দাগিয়ে রাখো। প্রতিবিম্ব নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। প্রতিবিম্ব দুই প্রকার, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা অসদ্বিম্ব। সদ্বিম্ব সাহায্যে আমরা ছবি পাই। সিনেমার পর্দার মধ্যে সদ্বিম্ব গঠিত হয়, দেখবে সিনেমায় দর্শকের মাথার উপর দিয়ে লাইটের সাহায্যে পর্দার মধ্যে ফেলা হচ্ছে আর সেই পর্দায় ছবি তৈরি হয়, সেটা হচ্ছে সদ্বিম্ব। আবার অসদ্বিম্ব হচ্ছে আমাদের আয়নায় যে ছবি পাই আমরা, সমতল দর্পণ, আয়না মানে সমতল দর্পণ, সেই সমতল দর্পণের সাহায্যে আমরা অসদ্বিম্ব পাই। এটাকে পর্দায় ফেলা যায় না। তাহলে প্রতিবিম্ব কয় রকম? দুই রকম, একটা সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। সদ্বিম্ব কাকে বলে না, কোনো উৎস থেকে আলো নির্গত হওয়ার পর কোনো
মাধ্যমে প্রতিসৃত হতে পারে অথবা প্রতিফলিত হতে পারে। প্রতিফলন বা প্রতিসৃত হওয়ার পর নির্গত রশ্মি যখন অন্য বিন্দুতে মিলিত হয়ে ছবি তৈরি করে তখন তাকে বলবো আমরা সদ্বিম্ব। সদ্বিম্বটা ডাইরেক্ট রশ্মিগুলো মিলিত হয়ে তৈরি হয়। ঠিক আছে, তো আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করছি সদ্বিম্ব। সেটা সদ্বিম্বর ক্ষেত্রে তোমার ছবি এঁকে বোঝানো যেতে পারে। আবার অসদ্বিম্ব সেটা কিন্তু পর্দায় ফেলা যায় না। অসদ্বিম্ব কোনো রশ্মি ডাইরেক্ট গিয়ে মিলিত হচ্ছে না, মিলিত না হয়ে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটা হচ্ছে তোমার অসদ্বিম্ব। তো সদ্বিম্ব এবং অসদ্বিম্বর যখন ছবি এঁকে বোঝাবো তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত দেখো সদ্বিম্ব কাকে বলে আমরা বই থেকে সংজ্ঞাটা পড়ে নিচ্ছি, আর তার সাথে সাথে আমি ছবির সাহায্যে ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো সদ্বিম্বটার ক্ষেত্রে আমি ছবি আঁকছি। দেখো, ধরো কোনো একটা আতশ কাচ বা লেন্সের সাহায্যে সদ্বিম্ব গঠিত হতে পারে। ধরো এটা একটা লেন্স, ঠিক আছে। তাহলে এই লেন্সের সাহায্যে কোনো বস্তুর ছবি তৈরি হতে পারে। ধরো এই বিন্দুতে একটা বস্তু আছে, সেই লেন্সের এরকম রশ্মি আপতিত হয়। তাহলে কোনো একটা বস্তু হচ্ছে এই বিন্দুতে থেকে দুটো রশ্মি দেখানো আছে, অসংখ্য রশ্মি আপতিত হয় লেন্সের মধ্যে, এটাকে আমরা লেন্স বলছি L1 L2। লেন্সের মধ্য থেকে আপতিত হওয়ার পর উল্টো দিকে প্রতিসৃত হওয়ার পর এই রশ্মিগুলো আবার মিলিত হয়। তাহলে এই রশ্মি এই পথে এসে লেন্স দিয়ে প্রতিফলিত হয়ে এখানে আসবে, আবার এই রশ্মি লেন্সে পড়ে প্রতিফলিত হয়ে এখানে আসবে। তাহলে দেখো এ বিন্দু থেকে দুটো রশ্মি গিয়ে লেন্স দ্বারা প্রতিফলিত হয়ে সেটা এ ড্যাশড বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে মিলিত হওয়ার ব্যাপার, এটাকে আমরা বলবো সদ্বিম্ব। তাহলে এটা সদ্বিম্ব। সদ্বিম্ব যখন রশ্মি মিলিত হবে তখন তৈরি হবে সদ্বিম্ব। আবার অসদ্বিম্বর ক্ষেত্রে কি হবে ছবিটা দেখো, ধরো আয়নাকে আমরা এরকম দাগ দিয়ে বোঝাবো। এটা হচ্ছে সমতল দর্পণ বলা হয় আয়নাকে। এটা হচ্ছে আয়না বা সমতল দর্পণ। সমতল দর্পণ। এবার এখানে কোনো একটা উৎস আছে, কোনো একটা বিন্দু আছে, ধরো পি বিন্দু থেকে রশ্মি, দুটো রশ্মি বা তিনটা রশ্মি দেখানো হচ্ছে। ধরো একটা রশ্মি ডাইরেক্ট আয়নায় সরাসরি লম্বভাবে যেটা যাবে সেটা এই পথে, সেটা আবার এই পথে বেরিয়ে আসবে। লম্বভাবে যে রশ্মিটা যাবে সেটা আবার ফিরে আসবে লম্বভাবে। আর একটা রশ্মি দেখানো হচ্ছে, ধরো রশ্মিটা এখান থেকে এইভাবে আপতিত হচ্ছে। তাহলে এই রশ্মিটা প্রতিফলিত হয়ে এই রকম পথে বেরিয়ে যাবে, আয়না থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। আর একটা রশ্মি ধরো এখান থেকে এই জায়গায় গিয়ে প্রতিফলিত আপতিত হলো, সেই রশ্মিটা কিন্তু এই পথে আবার বেরিয়ে যাবে। তাহলে প্রতিফলিত রশ্মি। তাহলে এই দুটো রশ্মি যদি আমরা আয়নার উল্টো দিকে স্কেল দিয়ে বাড়িয়ে দিই, স্কেল দিয়ে যদি ডট ডট দিয়ে বাড়িয়ে দিই, তাহলে দেখো দুটো রশ্মি
মিলিত হচ্ছে এই জায়গায়, আর এই রশ্মিটাকেও যদি বাড়িয়ে দিই তাহলে মিলিত হবে। তাহলে পি বিন্দুর থেকে যতগুলো রশ্মি প্রতিফলিত হয়ে যাচ্ছে সেই রশ্মিগুলো আয়নার উল্টো দিকে যদি আমরা বাড়িয়ে দিই কাল্পনিক রশ্মি দিয়ে, তাহলে দেখো পি ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। এক্ষেত্রে পি বিন্দু বস্তু আর পি ড্যাশ হচ্ছে তার প্রতিবিম্ব ছবি। তাহলে আয়না, লাল কালিতে আয়না বোঝানো আছে। তাহলে পি বিন্দুতে কোনো বস্তু থাকলে তার ছবি তৈরি হবে পি ড্যাশ বিন্দুতে। এক্ষেত্রে রশ্মিগুলো অরিজিনালি মিলিত হচ্ছে না, ফলে এটা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে এটা অসৎ বিম্ব, অসৎ বিম্ব। ঠিক আছে। তাহলে সৎবিম্বর ক্ষেত্রে রশ্মিগুলো মিলিত হয়, আর অসৎবিম্বর ক্ষেত্রে কিন্তু মিলিত হয় না। ঠিক আছে। তাহলে অসৎবিম্বর সংজ্ঞা এবং তার সাথে সাথে ছবিটা ভালো করে দেখে নিতে হবে। তাহলে সৎবিম্ব এবং অসৎবিম্ব এই দুটোর প্রধান পার্থক্যটা কি? সৎবিম্বর ক্ষেত্রে রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়, আর অসৎবিম্বর ক্ষেত্রে কিন্তু প্রতিসৃত রশ্মি বা প্রতিফলিত রশ্মি মিলিত হয় না। মনে হয় মিলিত হচ্ছে, অ্যাকচুয়ালি মিলিত হওয়া সম্ভব নয়, কারণ এটা হচ্ছে আয়নার উল্টো দিক। এখানে কাল্পনিক রশ্মি দিয়ে আমরা একটা জায়গায় মিলিত হচ্ছে কল্পনা করতে পারি। ঠিক আছে, তোমাদের জন্য এইটুকু জানলেই হবে। তাহলে সৎবিম্ব এবং অসৎবিম্বর হলো। এবার উত্তল লেন্স দ্বারা দেখো, তোমাদের 65 নম্বর পৃষ্ঠাতেই আছে, উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন কিভাবে হয়। উত্তল লেন্স আমরা জানি আতশ কাচ একটা উত্তল লেন্স। আতশ কাচ হচ্ছে আমরা কোনো ছোট জিনিসকে বড় করে দেখার জন্য আতশ কাচ ব্যবহার করি। সেই আতশ কাচের মধ্যে উত্তল লেন্স থাকে। তো সেই উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা আমরা এখানে দেখছি। ধরো এটা একটা আতশ কাচ, আতশ কাচকে আমরা এইভাবে আঁকছি। এটা আতশ কাচ, এটা উত্তল লেন্স। সেই উত্তল লেন্সে সূর্য থেকে রশ্মি সমান্তরালভাবে আসছে। সূর্যের মধ্যে যদি ধরা হয় তাহলে সূর্য থেকে রশ্মি সমান্তরাল আসে। সূর্য থেকে রশ্মিগুলো আপাতিত রশ্মি সমান্তরালে আসছে। সূর্য অনেক 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 দূরে আছে, ওই জন্য রশ্মিগুলো সমান্তরালে আসবে। সমান্তরালে আসার পর এই লেন্স দিয়ে একটা বিপরীত দিকে রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হবে। বিপরীত দিকে একটা বিন্দুতে মিলিত হয়। প্রতিসৃত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে এখানেই একটা সূর্যের ছবি তৈরি হবে। আর এই বিন্দুতে তোমরা যদি কাগজ রাখো তাহলে এত হিট জেনারেট হবে, এত তাপ উৎপন্ন হবে যে এই কাগজটাকে পুড়িয়ে দেবে। আতশ কাচের সাহায্যে প্রখর আলোতে সূর্যের আলোতে লাগলে কোনো পাতলা কোনো কাগজকে পোড়ানো যায় এইভাবে। তাহলে এই আতশ কাচের সাহায্যে এখানে সূর্য একটা সৎ প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, সৎবিম্ব বলতে পারি। ঠিক আছে, তোমাদের বইয়ে ছবি আছে এটা। তাহলে সমতল দর্পণের নেক্সট হচ্ছে সমতল দর্পণের কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এটা হচ্ছে একটা দর্পণ, সেই দর্পণের সামনে কোনো একটা বস্তু রাখা আছে, সেই বস্তুর প্রতিবিম্ব পি ড্যাশ বিন্দুতে তৈরি হচ্ছে। বস্তু, তার প্রতিবিম্ব পি ড্যাশ বিন্দুতে তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করেছি। আমি আবারও বলি, পি বিন্দু থেকে কতগুলো রশ্মি কিন্তু আমাদের অসংখ্য রশ্মি আয়নার মধ্যে পড়বে, অর্থাৎ সমতল দর্পণে পড়বে। লাল কালি দিয়ে দেখানো আছে।
দেখো যে রশ্মিটা সমতল লম্বভাবে পড়বে সেটা লম্বভাবেই বেরিয়ে যাবে, আবার তির্যকভাবে যে রশ্মি পড়বে যেমন এখানে তির্যকভাবে আপতিত রশ্মি সেটা প্রতিফলনের সূত্র অনুসারে এই পথে বেরিয়ে যাবে, আবার এখান থেকে যে রশ্মি আসবে সেটাও প্রতিফলনের সূত্র অনুসারে এই পথে বেরিয়ে যাবে। এবার এই রশ্মিগুলো আয়নার পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে আমরা এখানে প্রতিবিম্ব পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো নেক্সট টপিক তোমাদের আছে সমতল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী। সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো দর্পণ থেকে বস্তুর দূরত্ব। দেখো এটা হচ্ছে দর্পণ, দর্পণ থেকে বস্তু যত দূরে আছে প্রতিবিম্ব কিন্তু তত দূরে গঠিত হয়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। অর্থাৎ দর্পণ থেকে বস্তু, এটা দর্পণ থেকে যত দূরে থাকবে প্রতিবিম্ব কিন্তু ঠিক তার পেছনে তত দূরে গঠিত হবে। ঠিক আছে, ধরো কথার কথা এখান থেকে এইটুকু হচ্ছে 1 মিটার, তাহলে পি থেকে এই বিন্দুটা যদি 1 মিটার হয় তাহলে প্রতিবিম্বটাও কিন্তু 1 মিটার, আয়নার পিছনে 1 মিটার দূরে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এটা 1 নম্বর পয়েন্ট, যে বস্তুর দূরত্ব দর্পণ থেকে আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ইকুয়াল হবে, সমান হবে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট প্রতিবিম্ব অসৎ হবে। দেখো সৎ বস্তুর ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব যখন সৎ হবে তখন লেন্সের উল্টো দিকে কিন্তু প্রতিসৃত রশ্মিগুলো মিলিত হবে, আর এই ক্ষেত্রে কিন্তু মিলিত হওয়ার কোনো ব্যাপার নেই, প্রতিসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, এই বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা যদি এখানে চোখ রাখি তাহলে এই বরাবর তাকালে মনে হবে যে এই বিন্দুতে এই বস্তুটা রাখা আছে, আদতে এখানে নেই, কাল্পনিকভাবে মনে হচ্ছে এই বিন্দু থেকে রশ্মিগুলো আসছে। ফলে এটা হচ্ছে যেহেতু প্রতিসৃত হচ্ছে, মিলিত হচ্ছে না, মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি অসৎ বিম্ব। তাহলে অসৎ প্রকৃতির হয়, অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্টটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। 3 নম্বর পয়েন্ট দেখো প্রতিবিম্বের আকার বস্তুর আকারের ঠিক সমান হবে। আমরা আয়নায় দেখেছি যে আয়নার সামনে আমরা দাঁড়ালে আমাদের যা হাইট আর আমাদের ছবির হাইট সমান, অর্থাৎ আয়নার সামনে কোনো বস্তু, যে কোনো বস্তুকে যদি ধরা হয় তাহলে দেখা যায় যে আয়নার সামনে যত দৈর্ঘ্যের একটা স্কেল যদি রাখা হয় তাহলে উল্টো দিকে ঠিক স্কেলের দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ যেরকম প্রতিবিম্বর উচ্চতা হবে, বস্তুর উচ্চতা হবে, প্রতিবিম্বর উচ্চতা সমান হবে। অর্থাৎ বস্তুর আকারের সমান প্রতিবিম্বর আকার হবে। সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর আকার আর প্রতিবিম্বর আকার সমান হয়। ঠিক আছে, তাহলে কি হবে? বস্তুর আকার আর প্রতিবিম্বর আকার সমান, তাহলে আকার সমান, আকার সমান হবে। 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পার্শ্ব পরিবর্তন হয়। আয়নার ক্ষেত্রে আমরা দেখি যে পার্শ্ব পরিবর্তন হয়, বাঁদিকে আর ডান দিকে, বাঁদিকে এবং ডান দিকে এরা কিন্তু পরিবর্তন হয়। আয়নায় যে ছবি, আয়নার সামনে আমরা যদি দাঁড়াই তাহলে দেখতে পাবো যে আমাদের ডান হাত আর ছবির বাঁ হাত বলে মনে হয়, ফলে পার্শ্ব প্রতিবিম্ব। তাহলে আয়নার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, দেখবে আয়নার ক্ষেত্রে আমরা যদি ডান হাত তুলি তাহলে সেটা বাঁ হাতের মতো দেখতে মনে হয়, তার মানে পার্শ্ব পরিবর্তন হবে। তো ডান হাতকে বাঁ হাত বলে মনে হয়, এটাকেই বলা হয় পার্শ্ব পরিবর্তন। অর্থাৎ ডান দিক বাঁ দিকে চলে যায়, বাঁ দিকটা ডান দিকে চলে যায়, এটাকে বলা হয় পার্শ্ব পরিবর্তন। 5 নম্বর
পয়েন্টটা দেখো, এক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব কী হয়, সমান হয় এবং সমশীর্ষ হয়। আমরা সমান যে হয় সেটা আমরা অলরেডি বলেছি যে আয়নার সামনে যদি আমরা দাঁড়িয়ে যাই সেক্ষেত্রে দেখতে পাই যে আমাদের যে উচ্চতা আর আমাদের ছবির উচ্চতা সমান, অর্থাৎ বস্তু আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কিন্তু সমান। আর এটা কিন্তু সমশীর্ষ হয়। সমশীর্ষ হওয়ার মানে হচ্ছে আমরা আমাদের মাথা উপরের দিকে থাকে, আয়নাতে যে ছবি তৈরি হয় সেই ছবিটাও কিন্তু উপরের দিকেই থাকে। সব ক্ষেত্রে আয়নার ক্ষেত্রে হয়, কিন্তু অনেক সময় আমরা প্রতিবিম্ব পড়তে গিয়ে আমরা দেখতে পাবো যে বস্তুকে উপরের দিকে রাখলে তার মাথাটা কিন্তু নিচের দিকে চলে যায় অনেক ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে অবশীর্ষ বলা হয়, কিন্তু আয়নার ক্ষেত্রে কিন্তু সব সময় প্রতিবিম্ব সমশীর্ষ হবে। ঠিক আছে, অর্থাৎ বস্তুটার মাথা যে দিকে থাকবে প্রতিবিম্ব অর্থাৎ ছবির মাথা সেই দিকেই থাকবে। ঠিক আছে, এই 5টা পয়েন্ট। আর নেক্সট টপিকটা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রতিবিম্বের সরণ। নেক্সট টপিকটা আছে প্রতিবিম্বের সরণ। এক্ষেত্রে তোমাদের প্রতিবিম্বের সরণটা তোমাদের একটু এইভাবে বোঝাই। ধরো এই পেনটা দেখতে পাচ্ছ আর মোবাইল স্ক্রিনটা হচ্ছে আমাদের আয়নার। ধরো এবার দেখো, যত আয়নার কাছে আমি এই পেনটাকে নিয়ে যাব এর কিন্তু একটা গতি আছে, তাই না? গতি আছে, এটাকে বলা হচ্ছে সরণ। তো যা হোক, আয়না থেকে কোনো বস্তুকে যত দূরে সরানো হবে প্রতিবিম্বটা কিন্তু আয়নার পেছনে ঠিক তত দূরেই সরে যাবে। এটা সিম্পল একটা জিনিস। তোমরা আয়নায় দাঁড়িয়ে তোমরা দেখতে পারো, আয়নার সামনে দাঁড়িয়ে ধরো আয়নার দিকে তুমি হেঁটে যাচ্ছ, আয়না থেকে তুমি যত দূরে যাবে ঠিক তোমার ছবিও কিন্তু আয়না থেকে ঠিক তত দূরে যাবে। বিষয়টাকে এইভাবে মনে রাখলেই হবে। ঠিক আছে, আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রতিবিম্বের দুটি সমতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব কতগুলো গঠিত হতে পারে সেটা আমরা জানব। দুটো সমতল দর্পণকে যদি আমরা সমান্তরালে রাখি তাহলে অনেক ছবি পাবো। আমরা সেলুনে দেখেছি, সেলুনে কি হয়, সেলুনে দেখবে আমাদের সামনে একটা বিশাল বড় আয়না থাকে আর আমাদের ঠিক পেছনে একটা আয়না থাকে অনেক বড়। ফলে কি হয়, দেখবে সামনের আয়না এবং পেছনের আয়নায় আমাদের সামনে এবং পিছনের দিকে, মাথার পিছনের দিকে অনেক ছবি পাওয়া যায়, তাই না? অর্থাৎ দুটো দর্পণ, সমতল দর্পণ অর্থাৎ আয়না যদি আমরা সমান্তরালে রাখি, দুটো দেওয়ালে যদি রাখি, তাহলে মাঝখানে কোনো বস্তু অর্থাৎ আমরা যদি থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক ছবি পাই। দুটো কত অসীম ছবি পাবো, অর্থাৎ অনেকগুলো ছবি পাবো, গুণে তুমি শেষ করতে পারবে না, এত ছবি তুমি পাবা। আর দুটো দর্পণকে তুমি যদি 90 ডিগ্রি কোণে রাখো, অর্থাৎ লম্বভাবে যদি রাখো এলের মতো করে, 90 ডিগ্রি বলতে আমরা এরকম করে ভাবতে পারি। ধরো এই অ্যাঙ্গেলটাকে আমরা 90 ডিগ্রি বলি। এরকম যদি আয়না রাখা হয়, ধরো এটা একটা আয়না, এটা একটা আয়না, বা হাত দিয়ে আমি একটা আয়না ধরে আছি, ডান হাত দিয়ে একটা আয়না ধরে আছি। এবার বস্তুটাকে যদি এই জায়গায় রাখা হয় তাহলে কতগুলো ছবি পাবো সেটা আমাদের হিসাব করা যেতে পারে। 3টা ছবি পাবো, এখানে আর এখানে মিলে মোট 3টা ছবি পাওয়া যাবে। আবার যদি এই কোণটাকে কমিয়ে দিই, 60 ডিগ্রি করি, তাহলে কটা ছবি পাবো? এখানে যদি কোনো বস্তু রাখি, অর্থাৎ এটা একটা আয়না আর এটা একটা আয়না, এই দুটো আয়না যদি আমরা কোণটাকে কমিয়ে দিই, 60 ডিগ্রি করি, আর মাঝখানে কোনো বস্তু, ধরো এখানে আমি যদি কলমটাকে রাখি, তাহলে এই আয়না এবং এই আয়নায় কতগুলো ছবি পাবো? না, 5টা ছবি পাবো। ঠিক আছে, এইভাবে আমরা মাঝখানে যে কোণ, আয়নার মাঝখানে যে কোণ, সেই কোণের ওপর ডিপেন্ড করে আমরা ছবি পাবো। তাহলে এটা বের করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মটা আমি তোমাদের শেখাই অঙ্ক কষে। দেখো, ধরো দুটো আয়না, এই একটা আয়না
এ একটা আয়না। আয়না মানে সমতল দর্পণ, দুটো সমতল দর্পণের মাঝখানে কোণ 90 ডিগ্রি। তাহলে এই একটা সমতল দর্পণ আর এই একটা সমতল দর্পণ, দুটো সমতল দর্পণ, ঠিক আছে। মাঝখানে 90 ডিগ্রি অর্থাৎ লম্বভাবে আমরা রেখেছি। তাহলে সেই সমতল দর্পণে আমরা যদি এখানে কোনো একটা বস্তু রাখি তাহলে কটা ছবি পাবো? এই আয়নাতে পাবো, এই আয়নাতে পাবো, কটা ছবি পাবো সেটা বুঝতে গেলে আমাদের একটা সূত্র আছে। সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি -1। এইটা আমরা ক্যালকুলেট যদি করি, 0 0 কেটে যাবে, 4 9 36, 4 -1, তাহলে কটা? 3টা। আমরা আগেই বলেছি 90 ডিগ্রি যদি হয়, দুটো আয়নার মাঝখানে কোণ যদি 90 হয় তাহলে কত হবে? 3টা। 360কে কোণ দিয়ে ভাগ করে -1 করলেই আমরা এতগুলো ছবি পাবো, ঠিক আছে। এবার আয়নার যদি এরকম থাকে, ধরো এই একটা আয়না আর এই একটা আয়না, মাঝখানে কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই একটা আয়না, এই একটা আয়না, এখানে যদি কোনো একটা বস্তুকে রাখি তাহলে কটা ছবি পাবো? তাহলে 360কে 60 দিয়ে ভাগ, যেহেতু কোণ 60 ডিগ্রি মাঝখানে, 60 দিয়ে ভাগ করে -1 করব, তাহলে হয়ে যাবে। তাহলে ক্যালকুলেট যদি করি, দেখো কাটাকাটি করলে 6 -1, তাহলে কত হবে? 5। তাহলে 5টা ছবি পাবো আমরা, আয়নায় 5টা ছবি পাওয়া যাবে। তাহলে এইটাকে আমরা একটা সূত্র দিয়ে বলতে পারি। তাহলে কটা ছবি পাবো? সেই ছবির সংখ্যা যদি n হয় তাহলে nকে ক্যালকুলেট করতে গেলে 360কে ভাগ করতে হবে কোণ দিয়ে। কোণটা যদি আমরা থিটা বলি তাহলে থিটা দিয়ে ভাগ -1। এই হচ্ছে আমাদের সূত্র। কোণটাকে আমরা থিটা বলতে পারি। তাহলে মাঝখানে কোণের মান যা হবে, 90 ডিগ্রিকে কোণ দিয়ে ভাগ -1 করলে আমাদের কি পাবো? কতগুলো প্রতিবিম্ব পাবো সেটা ক্যালকুলেট করতে পারবো এই ফর্মুলা প্রয়োগ করে, ঠিক আছে। তাহলে কোনো সমতল দর্পণ মাঝখানের কোণ যদি থিটা হয় তাহলে কটা পাবো? না, প্রতিবিম্বর সংখ্যা পাবো হচ্ছে 360 বাই থিটা -1, ঠিক আছে। এরকম করে ক্যালকুলেট আমরা করতে পারি। ক্লিয়ার? নেক্সট টপিকটা হচ্ছে আমাদের সরল পেরিস্কোপ। তো নেক্সট যন্ত্রটা হচ্ছে আমাদের সরল পেরিস্কোপ। পেরিস্কোপের কার্যনীতিটা আমি পরের দিন বোঝাবো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। তোমরা বই 65 এবং 66 পৃষ্ঠার দিকে যে নোট বইয়ে আছে পড়া, সেই পড়া একটু পড়ে নিও। আমরা তোমাদের যে ডেট অনুসারে তোমরা আসতে, সেই ডেটে আমি পড়াবো। আর তোমাদের যদি ডাউট থাকে সেই ডাউটগুলো আমি অন্যভাবে তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো, কিভাবে সেই ডাউটগুলো ক্লিয়ার করব সেটা আমি পরে বলে দেবো। তো আজকের মতো এই জায়গায় শেষ করছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং বইটাকে পড়ো। আশা করি ডাউট যেগুলো থাকবে সেগুলো অবশ্যই আমরা নেক্সট আলোচনা করে ক্লিয়ার করতে পারবো। তো আজকের মতো থাকলো এই পর্যন্ত।